বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো এবং করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলছ। সম্মান চতুর্থ বর্ষ বা বিবিএ সম্মান চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের যে ব্যাংক ব্যবস্থাপনা কোর্সটি আছে, এই ব্যাংক ব্যবস্থাপনা কোর্সটি আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ করেছিলাম এবং তৃতীয় অধ্যায় শুরু করেছি গত ক্লাসে। এরই ধারাবাহিকতায় আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, এই অধ্যায়ে বাকি যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধাসমূহ বা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের যে সেবা আছে সেই সেবা সুবিধাসমূহ নিয়ে আলোচনা করব। এটি প্রশ্নে তোমাদের পরীক্ষার মধ্যে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থার প্রকারভেদ এভাবে জানতে চাওয়া হতে পারে। তো মূলত আমরা জানব ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধাসমূহ কি কি সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধাসমূহকে আমরা প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে খুচরা ইলেকট্রনিক ব্যাংকিং সেবা, আর একটি হচ্ছে পাইকারি ইলেকট্রনিক ব্যাংকিং সেবাসমূহ। অর্থাৎ আমরা খুচরা ইলেকট্রনিক ব্যাংকিং সেবাসমূহের অধীন কি কি সেবাসমূহ দেওয়া হয় এবং পাইকারি ইলেকট্রনিক ব্যাংকিং সেবাসমূহের অধীন কি কি সেবা সুবিধাসমূহ দেওয়া হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি খুচরা ইলেকট্রনিক ব্যাংকিং সেবা অধীনে আমরা কি কি সেবা পেয়ে থাকি বা ইলেকট্রনিক ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকগুলো কি কি সেবা সুবিধাসমূহ দিয়ে থাকে সেটা সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করছি। প্রথমে আলোচনা করব হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। ওয়ান স্টপ সার্ভিস বলতে আমরা কী বুঝি? ওয়ান স্টপ সার্ভিস হচ্ছে এমন এক ধরনের সার্ভিস যেখানে একটি জায়গাতেই বিভিন্ন ধরনের সার্ভিস বা সেবা পাওয়া যাবে। ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একজন অফিসারের কাছে আমরা যদি যাই তাহলে বা টাকা উত্তোলন করতে যদি যাই তাহলে আমরা কোনো একজন অফিসারের কাছে যাই, সেই অফিসার সেই চেকটি সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটি যাচাই করে এবং যে অ্যাকাউন্টের অধীন বা যে হিসাবের অধীন সেই চেকটি উত্থাপন করা হয়েছে সেই অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ অর্থ আছে কিনা সেটিও নিজেই দেখছে কম্পিউটারের মাধ্যমে। যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে গ্রাহকে সেই স্বাক্ষরটি নমুনা স্বাক্ষরের সাথে মিল আছে কিনা সেটিও ওই অফিসারই দেখছেন এবং একটি চেককে টাকা তোলার জন্য যাবতীয় যে ফর্মালিটি বা কাজগুলো আছে মূলত তিনিই কাজগুলো করছেন। কিভাবে সম্ভব হচ্ছে? একজন ব্যক্তির দ্বারা, যেহেতু এটি একটি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে এবং ওই ইলেকট্রনিক ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের অধীনে যে প্রযুক্তিগুলো আছে সেগুলো ব্যবহার করেই এই যাবতীয় সেবাগুলো এক জায়গাতেই দেওয়া সম্ভব হচ্ছে। অথচ আগে যে সনাতন পদ্ধতিতে যখন ব্যাংকিং করা হতো তখন দেখা যেত যে একজন অফিসারের কাছে হয়তো চেকটি উত্থাপন করা হচ্ছে, তিনি আবার আরেকটি টেবিলে দিচ্ছেন, সেটি আরেকভাবে যাচাই করা হচ্ছে, আবার আরেকটি টেবিলে হয়তো নমুনা স্বাক্ষর যাচাই করা হচ্ছে। এভাবে বিভিন্ন টেবিল ঘুরে হয়তো বা একটি সার্ভিস নিতে হতো, যেটি অনেক সময় সাপেক্ষ ছিল এবং গ্রাহকদের জন্য অনেক হয়রানিকর একটা ব্যাপার ছিল বা তাদের জন্য অনেক সমস্যার একটা ব্যাপার ছিল। কিন্তু ইলেকট্রনিক ব্যাংকিং সেবা থাকার কারণে এই ওয়ান স্টপ সার্ভিস বা একজন অফিসারের কাছে গেলেই আমরা সার্বিক সেবাগুলো পাচ্ছি। এটিই মূলত হচ্ছে ইলেকট্রনিক বা খুচরা ইলেকট্রনিক ব্যাংকের একটি সেবা। এখন আমরা দেখব আরেকটি সুবিধা, খুচরা ব্যাংক ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধা সমূহের মধ্যে আরেকটি যে সুবিধা সেটি হচ্ছে স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র বা এটিএম, যেটিকে ইংরেজিতে ফুল ফর্ম বলা যেতে পারে, সেটা হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এটিএম, এটি তোমরা সবাই এই শব্দটি অবশ্যই শুনেছ। মানুষবিহীন স্বয়ংক্রিয় ব্যাংকিং লেনদেন ব্যবস্থা সংক্ষেপে এটিএম নামে পরিচিত। অর্থাৎ আমরা বর্তমানে দেখতে পাই একটি মানুষবিহীন যে ব্যাংকিং সেবা, এটিএম, একটা নির্দিষ্ট বুথ থাকে বিভিন্ন ব্যাংকে, সেখানে একটি যন্ত্র থাকে, সেই যন্ত্রে আমরা যারা ওই ব্যাংকের গ্রাহক আছে যারা, তারা
ব্যাংকে অর্থ জমা দান, অর্থ উত্তোলন, এই কাজগুলো খুব দ্রুত এবং সহজে এবং খুব নির্ভুলভাবে কাজগুলো করা সম্ভব হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে একজন গ্রাহকের এটিএম কার্ড বা ইলেকট্রনিক এটিএম কার্ড বা অটোমেটেড টেলার মেশিনের একটা কার্ড একজন গ্রাহকের থাকে। ওই গ্রাহকের একটি নির্দিষ্ট পিন নাম্বার বা পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। ওই গ্রাহক ওই এটিএম বুথে গিয়ে যখন এই এটিএম কার্ডের সাহায্যে তার যে হিসাব আছে বা তার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের আন্ডারে বা অ্যাকাউন্টের অধীন সে টাকা বা অর্থ উত্তোলন করতে পারে খুব সহজেই এবং খুব নির্ভুলভাবে। এবং বর্তমানে এই পদ্ধতি বা এই সেবাটা খুবই সহজলভ্য হয়ে গিয়েছে এবং খুব দ্রুততার সাথে যে কোনো সময় 24 ঘন্টায় এবং সপ্তাহে 7 দিনই এই সার্ভিসটি পাওয়া সম্ভব হচ্ছে, যার ফলে মানুষ যে কোনো সময় তাদের যখনই অর্থের প্রয়োজন হচ্ছে তখনই তারা এই টাকাটা উত্তোলন করতে পারছে, যেটি এই খুচরা ব্যাংকিং ইলেকট্রনিক সেবার ক্ষেত্রে একটি বিশেষ একটা সেবা আমরা বলতে পারি। এরপর আমরা আলোচনা করব ক্রেডিট কার্ড নিয়ে। ক্রেডিট কার্ড কি? নির্দিষ্ট মার্চেন্ট প্রতিষ্ঠান থেকে পণ্য ও সেবা ক্রয়ে ক্রেডিট কার্ড একটি বহুল ব্যবহৃত ইলেকট্রনিক সেবা পদ্ধতি। অর্থাৎ এক্ষেত্রে একজন গ্রাহককে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা ক্রয়ের ক্ষেত্রে ক্রেডিট বা ঋণ সুবিধা প্রদান করা হয়। ক্রেডিট বা ঋণ সুবিধা যেহেতু প্রদান করা হয় সেজন্য এই কার্ডকে ক্রেডিট কার্ড বলা হচ্ছে। অর্থাৎ কোনো একজন গ্রাহক যদি কেনাকাটার সময় দেখে যে তার অ্যাকাউন্টে বা তার হিসাবে হয়তো পর্যাপ্ত পরিমাণ টাকা নাও যদি থাকে, তাহলে সে ওই এটিএম কার্ড বা ওই ক্রেডিট কার্ড ব্যবহার করার মাধ্যমে ঋণ সুবিধা নিয়ে ওই পণ্যটি ক্রয় করতে পারে। তো এক্ষেত্রে যে অর্থের ঋণটা নেওয়া হয় একটা নির্দিষ্ট পরিমাণ হারে সুদ দিতে হয় ওই ব্যাংকে, এবং ওই গ্রাহক এই সুদের বিনিময়ে এই ক্রেডিট কার্ডের ওই ঋণ সুবিধাটা পেয়ে থাকে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। এবং এটি গ্রাহকদের জন্য খুবই উপকারী একটি সার্ভিস বা সেবা। কারণ হচ্ছে যখন হয়তো কোনো কারণে হয়তো তাদের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ নাও থাকে তাহলে তারা কোনো এক জায়গা থেকে পণ্য ক্রয়ের দরকার হলে সে পণ্যটি ক্রয় করতে পারছে ঋণ হিসাবে। তো এই সার্ভিসটিও দিয়ে থাকে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানগুলো। এখন আমরা দেখব ডেবিট কার্ড। ডেবিট কার্ডকে এটিও একটি অর্থ উত্তোলন ও ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে একটা ব্যবহৃত একটি কার্ড। অর্থাৎ কোনো একজন গ্রাহক যদি তার হিসাবের থেকে যদি অর্থ উত্তোলন করতে চায় বা টাকা বা ফান্ড ট্রান্সফার করতে চায়, সেক্ষেত্রে তারা এই চৌম্বকীয় শক্তি সম্পন্ন বা সাংকেতিক নাম্বারযুক্ত এই কার্ড ব্যবহার করার মাধ্যমে তারা এই কাজটি খুব সহজেই করতে পারে। এটিও একটি 24/7 সার্ভিস পেয়ে থাকে, অর্থাৎ সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টা এই সার্ভিসটি পেয়ে থাকে। তার একটা নির্দিষ্ট পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার বা পিন নাম্বার থাকে এবং পিন নাম্বারটি ব্যবহার করে এটিএম বুথ থেকে যে কোনো সময় তার অর্থ উত্তোলন করতে পারে বা ফান্ড ট্রান্সফার করতে পারে। এবং এছাড়াও বিভিন্ন রকম ইউটিলিটি সার্ভিসও এই প্রদান করার ক্ষেত্রে এই এটিএম কার্ড বা এই ডেবিট কার্ডটি ব্যবহার করা হয়। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, টেলিফোন বিল, প্রিমিয়ামের কিস্তি পরিশোধ প্রত্যেকটা সেবার ক্ষেত্রে এই সার্ভিসগুলো একজন গ্রাহক পেয়ে থাকে। এটিও ইলেকট্রনিক ব্যাংকিং সেবার একটা খুচরা ব্যাংকিং সেবার একটি উদাহরণ। এখন আমরা দেখব বিক্রয় বিন্দু বা পয়েন্ট অফ সেল সার্ভিস, যেটিকে সংক্ষেপে পস বলা হয়। পয়েন্ট অফ সেল সার্ভিস অর্থাৎ এক্ষেত্রে কোনো গ্রাহক পণ্য বা সেবার যদি মূল্য পরিশোধ করতে চায়, তাহলে তার যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে সেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ওই বিক্রেতার কাছে দেয় এবং বিক্রেতার সাথে ওই ক্রেতার যে ব্যাংক আছে সেই ব্যাংকের সাথে একটা যোগাযোগ থাকে। একটা মেশিনের মাধ্যমে ওই বিক্রেতা তার যে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে সেই পণ্যের মূল্যটা ওই কার্ড থেকে নিয়ে নিতে পারে। ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইসগুলো ব্যবহার করার মাধ্যমে
এই সার্ভিসগুলো তারা দিয়ে থাকে। অর্থাৎ পয়েন্ট অফ সেল সার্ভিস ইলেকট্রনিক ব্যাংকিং এমন একটি সিস্টেম যেখানে মূলত ক্রয় বিক্রয় মূল্য পরিশোধ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা দেখব চেক স্তূপ পরিষ্কারকরণ। এটিও ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ একটি সার্ভিস। অর্থাৎ যদি গ্রাহকদের চেক কোনো নির্দিষ্ট কারণে বা কোনো কারণে যদি অমর্যাদাকৃত হয়, তবে সেই চেকগুলোকে প্রসেসিং করার যে কাজগুলো করে থাকে, এই কাজগুলো ইলেকট্রনিক উপায়ে বা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে করে থাকে। এটিও একটি ইলেকট্রনিক ব্যাংকিং সেবার আরেকটি সেবার ধরন। এরপর দেখব স্বয়ংক্রিয় নিকাশ ঘর বা অটোমেটেড ক্লিয়ারিং হোম সার্ভিস, ACH, অটোমেটেড ক্লিয়ারিং হোম সার্ভিস। এটি একটি সমন্বিত ইলেকট্রনিক সেবা পদ্ধতি যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের যে পরিশোধগুলো ইলেকট্রনিক উপায়ে বিনিময় ও নিষ্পন্ন করা হয়। এক্ষেত্রে যে কাগজের চাপ বা কাগজ ব্যবহারের যে চাপ ছিল বা কাগজি লেনদেনের যে প্রভাব ছিল, সেই প্রভাবটা অনেকটাই কমে এসেছে। এই ব্যবস্থাটা সিস্টেমটা কি? এই সিস্টেমে দেখা যায় কোনো একটি প্রতিষ্ঠানের তার যে কর্মচারী থাকে বা কর্মকর্তা-কর্মচারী থাকে, তাদের বেতনটা আলাদা আলাদা বা পৃথকভাবে চেক না কেটে একটি ম্যাগনেটিক টেপে তা রেকর্ড করা হয়। এটি রেকর্ড করার পরে তা ওই প্রতিষ্ঠানের যে অ্যাসোসিয়েশন থাকে, ওই অ্যাসোসিয়েশনের টার্মিনালে পাঠানোর পর ওই অ্যাসোসিয়েশন তার সদস্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাব ডেবিট করে এবং প্রেরণকারীর হিসাবকে ক্রেডিট করে। এভাবে মূলত স্বয়ংক্রিয় নিকাশ ঘর সেবা বা অটোমেটেড ক্লিয়ারিং হোম সার্ভিসটি করা হয়। এরপর আমরা দেখব হচ্ছে হোম ব্যাংকিং। হোম ব্যাংকিং হচ্ছে গ্রাহকগণ যাতে ঘরে বসে তাদের সার্ভিস বা তাদের ব্যাংকিং কার্যক্রম সম্পাদনের কাজগুলো করতে পারে, সেজন্য এই হোম ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব ঘটেছে। গ্রাহক এক্ষেত্রে দেখা যায় যে তার যে ব্যাংক আছে, সেই ব্যাংকে ওই গ্রাহকের বিভিন্ন বিল বা লেনদেন পরিশোধের ক্ষমতা বা অধিকার দিয়ে থাকে। এক্ষেত্রে ওই ব্যাংকগুলো ওই গ্রাহকের পক্ষ থেকে বিভিন্ন বিল পরিশোধের দায়িত্বভার পেয়ে থাকে এবং সেই গ্রাহকের হয়ে বিভিন্ন বিল পরিশোধ করে থাকে। এটি মূলত হচ্ছে হোম ব্যাংকিং সার্ভিস। এরপর আমরা দেখব মোবাইল ব্যাংকিং। এখন আমরা দেখব হচ্ছে মোবাইল ব্যাংকিং। এখন মোবাইল ব্যাংকিংটা কি? তারবিহীন টেলিকমিউনিকেশন ব্যবস্থায় মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করে ব্যাংকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ও লেনদেন করাকেই মোবাইল ব্যাংকিং বলে। অর্থাৎ মোবাইল ডিভাইস ব্যবহার করে এবং ইন্টারনেট ব্যবহার করে যখন কোনো একজন গ্রাহক ব্যাংকের সাথে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তখন এই ব্যাংকিং সার্ভিসটাকে বলা হয় মোবাইল ব্যাংকিং। এটি বাংলাদেশে এখন খুব বহুল প্রচলিত একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম এবং খুবই জনপ্রিয়তা পাচ্ছে এবং ধীরে ধীরে এর ব্যাপ্তি এবং পরিধি প্রসার ঘটছে। এটিও ইলেকট্রনিক ব্যাংকিং এর সেবা সুবিধার খুব গুরুত্বপূর্ণ একটি সেবা, মোবাইল ব্যাংকিং। তো এরপর আমরা দেখব সেটি হচ্ছে পাইকারি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা বা ইলেকট্রনিক ব্যাংকিং সেবার ক্ষেত্রে যে পাইকারি সেবাসমূহ পাওয়া যায়, সেই পাইকারি ইলেকট্রনিক ব্যাংকিং সেবাসমূহ সম্পর্কে জানব। এখন আমরা পাইকারি ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মধ্যে একটি বিষয়, সেটি হচ্ছে যখন যে ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মধ্যে যদি আন্তঃব্যাংকিং সেবা সুবিধা প্রদানের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ আন্তঃব্যাংকিং সেবা সুবিধা প্রদানের জন্য যখন ইলেকট্রনিক ব্যাংকিং সেবা ব্যবহার করা হয়, তখন এটিকে পাইকারি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা বলে। তো পাইকারি ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মধ্যে প্রথম যে সেবাটা দেওয়া হয় সেটা হচ্ছে নগদান ব্যবস্থাপনা। নগদান ব্যবস্থাপনা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই নগদান ব্যবস্থাপনার অধীনে আমরা কি সেবাগুলো পেয়ে থাকি, সেটি হচ্ছে চেক ও প্রাপ্য বিল সংগ্রহের গতি বৃদ্ধি পাচ্ছে এর মাধ্যমে। অর্থাৎ এই নগদান ব্যবস্থাপনার সিস্টেমের মাধ্যমে চেক ও প্রাপ্য বিল সংগ্রহের গতি বৃদ্ধি পাচ্ছে, অর্থ পরিশোধের সযত্ন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, নগদ প্রবাহ তদারকি করা সম্ভব হচ্ছে, অতিরিক্ত অর্থে বিনিয়োগ করা সম্ভব হচ্ছে। এগুলো মূলত হচ্ছে নগদান ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে বা এই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে।
এখন আমরা দেখব হচ্ছে আরেকটি সুবিধা পাইকারি ইলেকট্রনিক ব্যাংকিং সেবার মধ্যে, সেটি হচ্ছে তার স্থানান্তর। এর মধ্যে যে সুবিধাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে পরিশোধের আদেশ দান করা যাচ্ছে, পরিশোধ প্রক্রিয়াকরণ, পরিশোধের উপদেশ এবং ফেরতার ইত্যাদি সুবিধাগুলো পাওয়া সম্ভব হচ্ছে। এরপর আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আরেকটি যে সুবিধা পাইকারি ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধার মধ্যে, সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বয়ংক্রিয় নিকাশ ঘর, কর্পোরেট অটোমেটিক ক্লিয়ারিং হাউস। এই কর্পোরেট অটোমেটিক ক্লিয়ারিং হাউস সার্ভিসের মাধ্যমেও ইলেকট্রনিক ব্যাংকিং সেবা সুবিধাসমূহ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। এগুলোই হচ্ছে মূলত হচ্ছে যে আমরা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের সেবা সুবিধা বা ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে যে প্রকারভেদ, সেগুলো এই সার্ভিসগুলোই মূলত ইলেকট্রনিক ব্যাংকিংগুলো বর্তমান সময়ে দিয়ে থাকে এবং এই সার্ভিসগুলো দেওয়ার মাধ্যমে আধুনিক ব্যাংকিং জগতে একটি বিপুল বা ব্যাপক একটি পরিবর্তন এসেছে এবং গ্রাহকরা খুব দ্রুত এবং নির্ভুল যে ব্যাংকিং সার্ভিস সেটি গ্রহণ করতে সক্ষম হচ্ছে। এখন আমরা আলোচনা করব যে বিষয়টি, সেটি হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিংয়ে জালিয়াতি। এই যে আমরা ইলেকট্রনিক ব্যাংকিং এর কথা বললাম, এতে বিভিন্ন রকম সুবিধাগুলো যেমন আলোচনা করলাম, একই সাথে কিছু অসুবিধা আছে বা জালিয়াতি যারা করতে চায় বা বিভিন্নভাবে এই ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্ষেত্রে বিভিন্ন রকম জালিয়াতি করা সম্ভব হচ্ছে। এই জালিয়াতিকে বা ফোর্জারিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে অফলাইন জালিয়াতি আর একটি হচ্ছে অনলাইন জালিয়াতি। অফলাইন জালিয়াতি কাকে বলে? যখন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ছাড়া বা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে যেমন মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, এগুলো ব্যবহার করা ছাড়া যখন কোনো একটি জালিয়াতি বা ফোর্জারি করা হচ্ছে, তখন সেটিকে আমরা বলতেছি অফলাইন জালিয়াতি বা অফলাইন ফোর্জারি। আর ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে যখন কোনো জালিয়াতি করা হচ্ছে, যেমন মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার, এগুলো ব্যবহার করে যখন জালিয়াতি করা হচ্ছে, তখন সেটাকে আমরা অনলাইন জালিয়াতি বলছি। এখন অফলাইন জালিয়াতির মধ্যে কি ধরনের জালিয়াতি হতে পারে? এখন অফলাইন জালিয়াতির মধ্যে যে জালিয়াতি আমরা দেখতে পাই সেটি হচ্ছে কার্ড চুরি। যেমন কোনো একজন ব্যক্তির হয়তো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে, তো এই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অন্য একজন ব্যক্তি যদি চুরি করতে পারে এবং চুরি করার মাধ্যমে তাদের যে অসৎ উদ্দেশ্য সেটি হাসিল করতে পারে, এটিকে আমরা অফলাইন জালিয়াতি বলবো। আর আরেকটি অফলাইন জালিয়াতি হচ্ছে গ্রাহকের অসতর্কতার কারণে বিভিন্ন রকম তথ্য পাচার হতে পারে, বা গ্রাহক হয়তো না জানার কারণে হয়তো কারোর সাথে তথ্য শেয়ার করতে পারে, তথ্য অন্য একজন ব্যক্তিকে দিয়ে দিতে পারে ভুল করে। এই ধরনের যখন তথ্য পেয়ে ওই ব্যক্তিটা ওই অসৎ লোকটি যখন কোনো একটা জালিয়াতি করবে, তখন আমরা এটিকে বলবো হচ্ছে অফলাইন জালিয়াতি। আর অনলাইন জালিয়াতির মধ্যে কি ধরনের জালিয়াতি করা হয়? একটি হচ্ছে পরিচয় চুরি। যখন হিসাব নম্বর, গ্রাহকের নাম, মোবাইল নম্বর ইত্যাদির মাধ্যমে ব্যাংক গ্রাহকের পরিচয় নিশ্চিত করা হয়, অনলাইন জালিয়াতির মাধ্যমে হ্যাকাররা গ্রাহকের পরিচয় চুরি করে বিশেষ কায়দায় অর্থ উত্তোলন করে থাকে। এক্ষেত্রে দেখা যায় যারা হ্যাকার আছে তারা বিভিন্ন কৌশল ব্যবহার করে বা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা গ্রাহকের পরিচয় চুরি করছে এবং এগুলো ব্যবহার করে তারা অর্থ উত্তোলন করতে পারছে। এটি হচ্ছে অনলাইন জালিয়াতি। আরেকটি অনলাইন জালিয়াতি হচ্ছে নকল বা স্কিমিং বা কার্ডের নকল করা বা স্কিমিং করা। যখন কোনো একটা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নকল করে যখন ওই গ্রাহকের হিসাব থেকে অর্থ উত্তোলন করা হয়, তখন এই জালিয়াতিকে বলা হবে কার্ডের নকল বা স্কিমিং করার মাধ্যমে জালিয়াতি। এটিও একটি অনলাইন জালিয়াতি। এরপর হচ্ছে ফিশিং। এটি খুব পরিচিত আধুনিক এই প্রোগ্রামিং ইন্টারনেট সিস্টেমে, কারণ হচ্ছে এই প্রোগ্রামিং সিস্টেমটা হচ্ছে এমন, এক্ষেত্রে দেখা যায় হ্যাকাররা কোনো একটি মেসেজ বা ইমেল করে কোনো একজন ব্যাংকের গ্রাহককে, আর ওই গ্রাহক যদি ওই লোভনীয় বা আকর্ষণীয়
ইমেইলের উপর যখন ক্লিক করে তখন সাথে সাথে প্রোগ্রামিংয়ের মাধ্যমে ওই হ্যাকার তখন ওই গ্রাহকের বিভিন্ন তথ্য চুরি করে নেয় এবং সেই তথ্যগুলো অসৎ উপায়ে ব্যবহার করতে পারে টাকা উত্তোলন করার ক্ষেত্রে যে কোনোভাবে কাজগুলো করতে পারে। তাহলে এই গ্রাহককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে যখন তাকে কোনো মেসেজ দেওয়ার মাধ্যমে বা ইমেল দেওয়ার মাধ্যমে যখন কোনো অসৎ উপায় গ্রহণ করে বা জালিয়াতি করে তখন এই জালিয়াতিকে আমরা অনলাইন জালিয়াতি বলবো। আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ জালিয়াতি, সেটি হচ্ছে সাধারণত ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে এই ধরনের জালিয়াতি হয়ে থাকে। ব্যাংক কর্মকর্তা কর্মচারী যদি অসৎ হয়ে থাকে তাহলে তারা বিভিন্ন ইনফরমেশন হয়তো অসৎ আরও যে জালিয়াত যারা আছে তাদেরকে পাচার করে দিতে পারে বা তারাও এই ধরনের কাজের সাথে সরাসরি সংযুক্ত থাকতে পারে। এই ধরনের চুরিকেও আমরা বা জালিয়াতিকেও অনলাইন জালিয়াতি বলবো। এই জালিয়াতি সিস্টেমগুলো ব্যবহার করার মাধ্যমে ইলেকট্রনিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম জালিয়াতিগুলো করা হয়। আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছ। এখন আমরা দেখব আরেকটি টপিক, সেটি হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহকের গোপনীয়তা রক্ষা। অর্থাৎ ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আমরা জানলাম, এর বিভিন্ন সুবিধা সম্পর্কে জানলাম। এক্ষেত্রে যে গ্রাহকের যে তথ্যগুলো আছে সেগুলোর গোপনীয়তা রক্ষা কিভাবে করা যেতে পারে, অথবা আমরা এটিকে বলতে পারি ইলেকট্রনিক ব্যাংকিং এর জালিয়াতি রোধের উপায়। ইলেকট্রনিক ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা কিভাবে বিভিন্ন ধরনের আগে যে জালিয়াতিগুলোর কথা জানলাম সেই জালিয়াতিগুলো কিভাবে রোধ করা যেতে পারে সেটি সম্পর্কে আমরা এখন দেখব। এক্ষেত্রে ব্যাংক এবং গ্রাহক দুজনেরই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুই পক্ষই যদি তাদের নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করতে পারে তাহলে এই জালিয়াতি রোধ করা খুব সহজ হবে। তো ব্যাংকের ভূমিকাটা কি হবে এক্ষেত্রে, আমরা ব্যাংকের ভূমিকাটা একটু দেখব। প্রথমে যে ভূমিকাটা সেটি হচ্ছে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ। এখন একজন গ্রাহকের তথ্যের প্রবেশাধিকার বা কোন গ্রাহকের হিসাব কোন ব্যক্তি দেখতে পারবে এই প্রবেশাধিকারের মধ্যে একটা নিয়ন্ত্রণ থাকা উচিত, এবং এই প্রবেশাধিকারের মধ্যে যদি নিয়ন্ত্রণ সুচারুরূপে বজায় রাখা সম্ভব হয় তাহলে তথ্য চুরি করা অসম্ভব। এরপর আমরা দেখব আর কি ভূমিকা হতে পারে ব্যাংকে, সেটি হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অতীত ইতিহাস পর্যবেক্ষণ। যাদেরকে নিয়োগ দেওয়া হবে ব্যাংকে বা যাদেরকে কোনো কাজের জন্য দায়িত্ব দেওয়া হবে তাদের অতীত ইতিহাস পর্যবেক্ষণ করা উচিত। কারণ হচ্ছে অতীতে তাদের কোনো রকম ফর্জারি বা জালিয়াতি করার কোনো রেকর্ড আছে কিনা বা অসৎ কোনো কাজ করার রেকর্ড আছে কিনা ইত্যাদি পর্যবেক্ষণ করেই ওই কোনো কর্মকর্তাকে ওই কাজে দায়িত্ব দেওয়া উচিত। তাহলে তাদের যা বিভিন্ন রকম জালিয়াতি রোধ করা সম্ভব হবে। এরপর কি করতে পারে ব্যাংকগুলো, সেটা হচ্ছে সাংকেতিকরণের মাধ্যমে তা তথ্য সংরক্ষণ। কোন একটা তথ্য যদি ওপেন থাকে তাহলে সেটি সহজেই চুরি হয়ে যেতে পারে, কিন্তু সেটি যদি সাংকেতিকরণের মাধ্যমে তথ্যগুলো সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু যে কেউ সহজে এই তথ্যগুলো চুরি করতে পারবে না। সুতরাং জালিয়াতি করাও এক্ষেত্রে অসম্ভব হয়ে যাবে। এজন্য তথ্য বা কোনো একজন গ্রাহককে যদি আমরা তাদের জালিয়াতির হাত থেকে রক্ষা করতে চাই তাহলে এই সাংকেতিকরণের মাধ্যমে তথ্যের সংরক্ষণ আমরা করতে পারি। এরপর যে কাজটি করতে পারে সেটি হচ্ছে বিপর্যয় থেকে রক্ষার ব্যবস্থা। যেহেতু ইলেকট্রনিক সিস্টেম সেহেতু সকল তথ্যগুলো ইলেকট্রনিক সিস্টেমে স্টোর করা হবে এবং কম্পিউটার ব্যবহার করে এই কাজগুলো করা হবে। কিন্তু কোনো একটা অসাবধানতাবশত অথবা কোনো দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড হোক, ইলেকট্রিক পাওয়ারের ওঠানামা হোক, ভাইরাসের আক্রমণ হোক, যে কোনো কারণে একটা তথ্যগুলো বা স্টোরেজগুলো নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে যদি বিপর্যয় থেকে রক্ষার পর্যাপ্ত ব্যবস্থা করা থাকে বা ডুপ্লিকেট ইনফরমেশন স্টোর করে রাখা হয়ে থাকে তাহলে এই ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। এত গেল হচ্ছে ব্যাংকের ভূমিকাগুলো কি হবে জালিয়াতি রোধ করার ক্ষেত্রে, সেটি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব গ্রাহকের ভূমিকাটা কেমন হবে। গ্রাহক কি ভূমিকা পালন করতে পারে এই জালিয়াতি রোধ করার ক্ষেত্রে। একটি ভূমিকা কাজ করতে পারে, সেটি হচ্ছে জটিল পাসওয়ার্ড ব্যবহার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গ্রাহক হয়তো
অ্যাপস ব্যবহার করার মাধ্যমে ব্যাংকিং সার্ভিস নিচ্ছে, কিংবা হয়তো ওই ব্যাংকের ওয়েবসাইটে তার কোনো ডেটা আইডি থাকতে পারে। তো এক্ষেত্রে অবশ্যই গ্রাহককে জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। জটিল পাসওয়ার্ড ব্যবহার করলে সেই পাসওয়ার্ড ভেঙে প্রবেশ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে বা অনেক ক্ষেত্রে অসম্ভব। সুতরাং গ্রাহক যদি তার আইডিতে জটিল পাসওয়ার্ড ব্যবহার করে তাহলে তার তথ্যটি বা তার হিসাবটি সুরক্ষিত থাকবে। এরপর আরেকটি কাজ করতে পারে, সেটি হচ্ছে পাসওয়ার্ড কাউকে না দেওয়া। কোনো একজন ব্যক্তি যদি জটিল পাসওয়ার্ড ব্যবহার করেও তারপরে যদি কাউকে বিশ্বাস করে যদি ওই পাসওয়ার্ড অন্যকে সরবরাহ করে, তাহলে কিন্তু এই জটিল পাসওয়ার্ড ব্যবহার করে কোনো লাভ নেই। সুতরাং গ্রাহকের অবশ্যই উচিত হবে এই পাসওয়ার্ডটি কাউকে না দেওয়া। এরপর আরেকটি কাজ করতে পারে গ্রাহকের ভূমিকা, সেটি হচ্ছে দ্বৈত নিরাপত্তা ব্যবস্থা। দ্বৈত নিরাপত্তা ব্যবস্থা বলতে যখন কোনো একটি পাসওয়ার্ড ব্যবহার করা হবে, সেই পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি তার যদি ইমেইল অ্যাড্রেস হোক বা মোবাইল নাম্বার হোক, ল্যান্ডফোন নাম্বার হোক, জন্ম তারিখ হোক ইত্যাদি যৌথভাবে যদি কোনো একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা যায়, তাহলে গ্রাহকের তথ্যগুলো আরও বেশি সুরক্ষিত থাকবে। এরপর আরেকটি কাজ করতে পারে, সেটি হচ্ছে লগ আউট করা। যখন কোনো একজন গ্রাহক তার অ্যাকাউন্ট বা তার হিসাবে বা তার আইডিতে প্রবেশ করার পরে তার আইডি থেকে যদি সে লগ আউট না করে, তাহলে কিন্তু যে কেউ পরবর্তীতে ওই কম্পিউটার বা মোবাইল ব্যবহার করলে কিন্তু ওই অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে কোনো রকম পাসওয়ার্ড ছাড়া। সুতরাং এক্ষেত্রেও কিন্তু ওই গ্রাহকের ভুলে তার তথ্যগুলো চুরি হয়ে যেতে পারে বা তার ইনফরমেশনগুলো চুরি হয়ে তার হিসাবটি ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য অবশ্যই কোনো একটি ডিভাইস ব্যবহার করার মাধ্যমে যদি কোনো একটি আইডিতে প্রবেশ করা হয়, প্রবেশ করা শেষে অবশ্যই ওই ডিভাইস থেকে বের হওয়ার সময় লগ আউট করতে হবে, তাহলে তার আইডিটি সুরক্ষিত থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ টার্ম যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি ইন্টারনেট ব্যাংকিং এর ক্ষেত্রে, সেটি সম্পর্কে একটু আলোচনা করি। সেটি হচ্ছে প্রথমে আমরা দেখব অনলাইন ব্যাংকিং। যদিও এই বিষয় সম্পর্কে একটু আগেই আলোচনা করা হলো। অনলাইন ব্যাংকিং মূলত হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং এর একটি আধুনিক ধরন, অর্থাৎ কম্পিউটার ডিভাইস, মোবাইল ডিভাইস এবং ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে অনলাইনে যখন কোনো একটি ব্যাংকিং সার্ভিস গ্রহণ করা হয়, তখন এই সার্ভিসটাকে বলা হবে হচ্ছে বা এই ব্যাংকিংটাকে বলা হবে হচ্ছে অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং করার ক্ষেত্রে এটি বিভিন্ন রকম সুবিধা তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। এক জায়গা থেকে এক জায়গায় অর্থ বা ফান্ড ট্রান্সফার খুব ইজি হয়ে গেছে, যে কোনো সময় অর্থ উত্তোলন করা সম্ভব হচ্ছে। যে কোনো ব্যাংকেই বা যে কোনো শাখাতেই তার অ্যাকাউন্ট হোক না কেন, দেশের যে কোনো প্রান্তের ব্যাংকে বা ওই ব্যাংকের শাখা থেকে সেই ব্যক্তি বা সেই গ্রাহক অর্থ উত্তোলন করতে পারে শুধুমাত্র এই অনলাইন ব্যাংকিং সার্ভিসটা হওয়ার ফলে। এরপর আমরা দেখব সেটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং হলো একটি আধুনিক ব্যাংকিং পদ্ধতি। এটি মূলত হচ্ছে ইন্টারনেটে ওয়েবসাইট ব্যবহার করে যখন একটি ব্যাংকিং কার্যাবলী সম্পাদন করা হবে, তখন সেটাকে আমরা ইন্টারনেট ব্যাংকিং বলবো। সহজ কথায় আমরা একটি ওয়েবসাইট ব্যবহার করি যখন আমরা ব্যাংকিং কাজগুলো করে থাকি, তখন এই ধরনের ব্যাংকিংগুলোকে আমরা ইন্টারনেট ব্যাংকিং বলি। অনলাইন ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং এগুলো খুব কাছাকাছি ধরনের একটি কনসেপ্ট। এরপর আমরা দেখব হোম ব্যাংকিং। এটি সম্পর্কে আমরা এর আগেই আলোচনা করেছি। মোবাইল ব্যাংকিং সম্পর্কেও আমরা আলোচনা করেছি। মোবাইল ব্যাংকিং হচ্ছে মোবাইল ডিভাইস ব্যবহার করে এবং নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে যখন ব্যাংকিং সার্ভিস গ্রহণ করা হয়, তখন সেটিকে মোবাইল ব্যাংকিং বলা হয়। এটি আমাদের দেশে খুব জনপ্রিয় একটি ব্যাংকিং সিস্টেম বর্তমানে। এরপর আমরা যে টপিকটা দেখব সেটি হচ্ছে স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র বা অটোমেটেড টেলার মেশিন। এটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানুষবিহীন স্বয়ংক্রিয় ব্যাংকিং লেনদেন ব্যবস্থাকে সংক্ষেপে এটিএম নামে পরিচিত। অর্থাৎ এই এটিএম মেশিনের মাধ্যমে বা এটিএম মেশিনে যখন একজন গ্রাহক অর্থ উত্তোলন করতে চায়, তাহলে তার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড এই এটিএম মেশিনে ইউজ করার মাধ্যমে একটি নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে খুব সহজেই সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টায় অর্থ উত্তোলন করতে পারে এবং দিন দিন এটি আরো জনপ্রিয় হচ্ছে সবার কাছে।
কারণ হচ্ছে এর খুব ব্যবহারটা করাটা খুব সহজ এবং যে কোনো সময় অর্থ উত্তোলন করা সহজ হয়, সম্ভব হয়। এই জন্যই এই ধরনের স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র বা অটোমেটিক টেলার মেশিনের সাহায্যে যে সার্ভিসটা, সেটি অর্থ উত্তোলনের সার্ভিস, সেটি নেওয়া পরিমাণ বা গ্রাহকের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরপর আমরা দেখব সেটা হচ্ছে এসএমএস ব্যাংকিং বা শর্ট মেসেজ সার্ভিস। এসএমএস এর ফুল ফর্ম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর একটি ছোট অংশ হলেও এটি একটু এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকিং মূলত হচ্ছে মোবাইল ব্যাংকিং একটি পার্ট। মোবাইল ফোনের মেসেজ অপশনের মাধ্যমে ব্যাংক হতে বিভিন্ন তথ্য সংগ্রহ করার পদ্ধতিকে এসএমএস ব্যাংকিং বলে। অর্থাৎ এসএমএস করার মাধ্যমে যখন কোনো একজন ব্যক্তি বা গ্রাহক তার হিসাব সম্পর্কে দরকারি তথ্যগুলো জানতে পারবে, তার ব্যাংকে কত টাকা জমা আছে বা বিভিন্ন ইনফরমেশন, কখন টাকা তোলা হয়েছে বা কত টাকা কত তারিখে জমা দেওয়া হয়েছে, এই ধরনের তথ্যগুলো যখন এসএমএস করার মাধ্যমে পেয়ে থাকে, তখন এই ধরনের সার্ভিসটাকে বলা হয় এসএমএস ব্যাংকিং বা শর্ট মেসেজ সার্ভিস ব্যাংকিং। তো আশা করি ব্যাপারগুলো বা টার্মগুলো, টপিকগুলো বুঝতে পেরেছো। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের মাধ্যমে শেষ হবে এবং আশা করি তোমরা এটি বাসায় বসে এই অধ্যায়টি আরো চর্চা করবে, তাহলে সবগুলো টপিক খুব সহজে বুঝতে পারবে। তো তোমরা পড়াশোনা করতে থাকো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী অধ্যায়ে নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।